আর পাকিস্তান পররাষ্ট্র একটা সচিব আসছে, সে সচিবের সাথে বৈঠক করে কে? প্রধান উপদেষ্টা। সে সচিবের সাথে বৈঠক করে কে? পররাষ্ট্র উপদেষ্টা। সচিবের সাথে মিটিং করে যাওয়া পাগল হয়ে গেছে, পাগলা কুত্তা হয়ে গেছে। আর পাকিস্তান দুবার ক্ষমা চেয়েছে কারা আমি বলি, সেগুলো মানবাধিকার কর্মী। হাসমা জাহাঙ্গীর ক্ষমা চেয়েছে, হ্যাঁ ক্ষমা চেয়েছে, বা ক্ষমা চেয়েছে মানে কি দুঃখ প্রকাশ করেছে পাকিস্তানের সিভিল সোসাইটি। হ্যাঁ, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলাদেশের উপর অন্যায় করা হয়েছে এটা বলেছেন, এটা সত্য কথা। যেমন ইমরান খান বলেছিলেন, কিন্তু ক্ষমা তো চাই, ক্ষমা চাইনি। এটা 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 যদি বলা হয়ে থাকে আমি জানি না এটা কোত্থেকে, কোন উৎস থেকে এই তথ্যটা এসছে। পাকিস্তানি সরকার কখনো স্বীকারই করে নাই বাংলাদেশে তারা গণহত্যা চালিয়েছে, তার স্বীকারই করে না এখন তো, কোনো বইতে পর্যন্ত তারা লেখে নেই। তাদের এতজন জেনারেল, কুখ্যাত জেনারেল, তাদের অনেকের বই বেরিয়েছে, কিন্তু কোথাও তারা বলে নাই যে তারা গণহত্যা চালিয়েছে, সেটা বলে নাই। কিন্তু তো যেটা তারা কিছুই বলে নাই, সেখানে আমরা যদি আগাম বলে আমাদের কাছে ক্ষমা চেয়ে তৃপ্তি পাইতেই পারি। যদি আমার প্রেম যদি ইয়ে হয়, প্রেমিকা আমাকে প্রেম ইয়ে অফার করেছে কিনা না জেনে, যদি মনে করে যে না উনি তো আমার প্রেমিকা, তাহলে তো সমস্যা নেই, এটা ভাবতে তো সমস্যা নেই। আপনারা কেউ না ভালোবাসলে আপনি তাকে ভালোবাসতেই পারেন, ঠিক আছে? তো সেটা হইতে পারে, আমি জানি না কে ওই ফ্রান্স থেকে কে বলেছেন, কিন্তু এটা খুবই মানে অসত্য, এবং এটা মতো মিথ্যাচার আর নাই। তো আমি যেটা আরো মজা আপনাকে, আপনি তো শুধুমাত্র আমাদের দুই দেশের ইয়ের কথা, আমাদের এই কিনা যে প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বা পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক যে প্রেস প্রেস ডিপার্টমেন্ট আছে, হ্যাঁ, ওনার প্রেস ডিপার্টমেন্ট পুরোটাই পররাষ্ট্র বিষয়ে এখন নাক গলানো শুরু করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা জানে না বা ওনারা জানে। যাই হোক, তো বলেছে কি জানেন, দেখেন আমি কতগুলো উদাহরণ দেয়, বিশ্বে পূর্ব শত্রুদের মিত্র পরিণত হওয়ার অনেক উদাহরণ আছে, ঠিক আছে? উদাহরণ দিতে গিয়ে উনি ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে অনেক যুদ্ধ হয়েছে, দ্বিতীয় মহাযুদ্ধের সময় ফ্রান্স এবং ইংল্যান্ড এক হয়ে যুদ্ধ করেছে। উনি উদাহরণ দিয়েছেন হলো কি, যুক্তরাষ্ট্র জাপানে সাথে যুদ্ধ করছে, জাপানে বোমা ফেলছে, এইটা পরে যুক্তরাষ্ট্র এবং জাপান মিত্র হয়ে গেছে। কিন্তু উনি এটা জানেন না যে ফ্রান্স এবং ইংল্যান্ড যুদ্ধ করলো, মানে পরস্পরের সাথে অনেক যুদ্ধ করেছে, কখনোই তাদের শত্রুতা মেটেনি, এবং তারা দ্বিতীয় মহাযুদ্ধে এক হয়েছে ঠিকই। ইউরোপিয়ান ইউনিয়নের পর্যন্ত এখন পর্যন্ত এক থাকতে পারে নাই তারা, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে গেছে, এখন ফ্রান্স এটাতে নেতৃত্ব দেয়। অলমোস্ট ফ্রান্সের সাথেই, বা ফ্রান্স যে বলয় নিয়ে, ইউরোপিয়ান ইউনিয়নের যে বলয় নিয়ে ফ্রান্স চলে, সেটার সাথেই সংঘাতের কারণে কিন্তু ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে গেছে। সো উনি যে বললেন যে মিত্র হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে, বন্ধু মানে হ্যাঁ ওয়েস্টার্নরা শত্রুকেও মাই ফ্রেন্ড বলে ডাকে, ঠিক আছে? তারপর উনি যে যুক্তরাষ্ট্র জাপানের কথা উল্লেখ করছেন, তো প্রতিটা ক্ষেত্রে আপনি দেখেন এই যে যুক্তরাষ্ট্র জাপানের ক্ষেত্রে যে মিত্রতার কথা উদাহরণ দিচ্ছে, সেখানে জাপান ওয়াজ বম্বড, হ্যাঁ, আণবিক দুইটা আণবিক বোমা দিয়ে নাগাসাকি এবং ইয়াতে হিরোশিমাতে, বিগ বয় এন্ড কি ফ্যাটি বয় কিছু নাম ছিল, লাখ লাখ লোক হত্যা করেছে, হত্যা করে জাপানকে আত্মসমর্পণে বাধ্য করেছে। আত্মসমর্পণ করার পরে জাপানের সাথে কি বলে যুক্তরাষ্ট্র জাপানকে, যুক্তরাষ্ট্রের সাথে জাপান বাধ্য হয়েছে আনুগত্য স্বীকার করতে। এখন এনারা এইসব উদাহরণ দেন, আমাদেরকে এইসব উদাহরণ দিয়ে এখন আমাদেরকে বলছে কি পৃথিবীর বহু দেশ আগে শত্রু ছিল এখন মিত্র হয়ে গেছে, তার মানে পাকিস্তান আমাদের শত্রু ছিল এখন আমাদের মিত্র। পাকিস্তান আমাদের শত্রু হয় এটা, পাকিস্তান আমাদের আজন্ম শত্রু জন্মের থেকে। পাকিস্তান জন্মের দিন থেকে 1947 15 আগস্টের পর থেকে পাকিস্তান বাংলাদেশের উপর, পূর্ববঙ্গের উপরে, পূর্ব পাকিস্তান যেটা পূর্ববঙ্গের উপরে প্রতিদিন নিষ্পেষণ চালিয়েছে। 52 সালে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের সেই শহীদদের কথা ভুলে গেছে, 30 লাখ মাহবুবের কথা। ভাষা আন্দোলনের আগে যে ইসলামের কথা বলে পাকিস্তানটা হয়েছে, সে আমাকে কিন্তু, সে আপার ক্লাস মুসলিম, আমি লোয়ার ক্লাস মুসলিম, প্রথম দিন থেকে সে এইভাবে ট্রিট করেছে। সে আমাদের ভাষা কেড়ে নেওয়া, 48 জিন্নান নিজে আমাদের ভাষা কেড়ে নেওয়া, উর্দুই একমাত্র ভাষা বলছে, আর সেই পাকিস্তান আমাদের মিত্র হয়ে গেছে। আমাদের পররাষ্ট্র সচিব মুখ রক্ষার খাতিরে বলছেন যে পাকিস্তানের সাথে আমাদের সরাসরি কি বিমান যোগাযোগের ব্যবস্থা হচ্ছে। আরে ভাই, আপনি পাকিস্তানের সাথে সরাসরি বিমান যোগাযোগ যদি হয়, কার উপর দিয়ে আসবেন? ওই ইন্ডিয়ার উপর দিয়ে আসতে হবে। পাকিস্তান আপনার প্রতিবেশী না, আপনি পাকিস্তান আপনার প্রতিবেশী না, এখানে প্রতিবেশী বলে দাবি করতেছে। আমাদের পররাষ্ট্র সচিবও দেখলাম যে মাথা নিচু করে পাকিস্তানের প্রতিবেশী সংজ্ঞায়িত করেছে। উনিও নিশ্চয়ই কূটনীতির ভাষা বোঝেন, উনি নিশ্চয়ই বোঝেন যে প্রতিবেশী কাকে বলে।
নাইবাস কারা আছে নিশ্চয়ই বোঝেন, কিন্তু দেখলাম যে মাথা নিচের দিকে তাকিয়ে শব্দ, কারণ তাকে খাওয়ানো হয়েছে, বাধ্য করা হয়েছে কথাগুলো বলার জন্য। তো এইটাই হলো দেখেন আরো একটা বিষয়, আরেকটা বিষয় বলি, এই যে যিনি যাকে যে পররাষ্ট্র বিষয়ে মানে উপপ্রেস সচিব, যিনি পররাষ্ট্র বিষয়ে নাক গলানো শুরু করছেন নতুন করে, তিনি বলছেন যে পাকিস্তানের কাছ থেকে আমাদের পাওনা $3.4 বিলিয়ন যে পাওনা দাবিটা, বিভিন্ন হিসাব নিকাশ করে আমাদের যে পাওনা দাবিটা, এটার ব্যাপারে কথাবার্তা হয়েছে। আরে ভাই বলে কি আগে নাকি কোনোদিন কথা হয়নি? আরে ভাই আগে কথা হয়নি মানে ঠিক, আগে সবসময় কথা হয়েছে, প্রত্যেক সরকারের আমলেই কথা হয়েছে, কিন্তু কখনোই বাংলাদেশ ওই যে 3.4 এর মধ্যে বাংলাদেশ কখনোই মানে নাই। বাংলাদেশ বলছে যে বর্তমান সময়ের হিসাব করে তুমি আমার কারণ শুধু আসলে তুমি আমার টাকাটা দিবা। বাংলাদেশ কখনোই এই 3.4 বিলিয়ন নিয়ে কথা, এই প্রথম বাংলাদেশ একনলেজ করলো এবং সরাসরি বললো যে আমরা 3.4 বিলিয়ন পাইলেই খুশি। চিন্তা করতে পারছেন পাকিস্তান ওই সময় 1970 সালের ঘূর্ণিঝড়ের পরে যে ধ্বংসপ্রাপ্ত হয়েছে বাংলাদেশের উপকূল, সেখানে আন্তর্জাতিক সম্প্রদায় যে ত্রাণ পাঠিয়েছিল তার মধ্যে 200 to 300 বিলিয়ন চুরি করে নিয়ে গেছিল। আমরা কেউ বলি কখনো? ওরা ঢাকা স্টেট ব্যাংক অফ পাকিস্তান থেকে এই টাকাগুলো লাহোর স্টেট ব্যাংক অফ পাকিস্তানে ট্রান্সফার করে নিয়ে যায়। তারা বলে ট্রান্সফার, আসলে তো চুরি করছে তারা আমাদের টাকা, আমাদের দেশে খরচ না করে আমার দেশের ত্রাণের টাকা তারা নিয়ে গেছে। এটা কি ট্রান্সফার হলো? এখন স্বীকৃতি দিচ্ছে, কিন্তু বলছে এগুলো ট্রান্সফার হচ্ছে, যাই হয়েছে $3.4 বিলিয়ন হলেই চলো। আরে $3.4 বিলিয়ন in 1971 and now it is 2025, it's 54 years gone, 55 years gone। 55 এর সুদে আসলে কত টাকা? বাংলাদেশ সবসময় এটা রেজ করেছিল। এবার কিন্তু পাকিস্তানিদেরকে ইজি করার জন্য, পাকিস্তানকে খুশি করার জন্য কিন্তু এই কথাগুলো মাঠের নামে ছাড়িয়ে মানুষের অনুমোদন নিচ্ছে, যে মানুষ তো জানে না, বাংলাদেশ আসলে কত টাকা। বাংলা ওই যে 3.4 বিলিয়ন একটা বলে দিচ্ছে, এখন মানুষ কিন্তু মুখে মুখে এটা বলবে, কিন্তু ঘটনা কি তাই? ঘটনা তা না। 3.4 বিলিয়ন এখন কত টাকা? আপনি যদি IMF এর কাছ থেকে এই টাকাটা ঋণ নিতেন, আপনাকে কত টাকা পে করতে হইতো? আপনি যে এই টাকা ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে নিতেন, আপনাকে কত টাকা পে করতে হইতো? আপনি এই টাকাটা যদি আপনি আমেরিকার কাছ থেকে লোন নিতেন, তাহলে আপনাকে কত টাকা পে করতে হইতো? এটা যদি আপনি ইভেন ইন্ডিয়ার কাছ থেকে নিতেন, কত টাকা পে করতে হইতো? আপনি পাকিস্তানে 3.4 বিলিয়ন বলে আপনি কিন্তু এটা হলো জানেন, এটা কিছুই না, এটা হলো তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে মানুষের ভেতর থেকে একটা আগ্রহ তৈরি করা, যে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো, 3.4 বিলিয়ন তো দিয়ে দেবে। মানুষ তো জানে না 3.4 বিলিয়ন 1971 কত আর এখন কত। এখন তো এটা অ্যাটলিস্ট $50 বিলিয়ন or $60 বিলিয়ন or maybe $100 বিলিয়ন। আপনি যদি সম্পদের হিসাব করেন, সম্পদের দাম জিজ্ঞাসা করেন, শুনেন 1971 যে জমির দাম ছিল শতাংশ ছিল 50 টাকা বা 100 টাকা, সে ধরুন 50 টাকা ছিল শতাংশ, আমার মনে হয় বেশি ছিল না। তো এখন কত একটা শতাংশ? আপনি ঢাকা একটা শতাংশ কত, ইভেন আপনার প্রত্যন্ত অঞ্চলে 1% জমির দাম কত? আপনার সুদে আসা পাকিস্তানে এই জিনিসের দাম কত হয়েছে? যে টাকাটা পাকিস্তান নিয়ে গেছে আমাদের থেকে, এই টাকাটা পাকিস্তানের ব্যাংকে রাখলে এখন কত টাকা হতো? জাস্ট এইটুকটা বিবেচনা করা উচিত নাকি, যে এই টাকাটা কত বড় হয়? আর বাংলাদেশ সবসময় এটাই কিন্তু উঠিয়েছিল, কিন্তু এটা কখনো পাকিস্তান অ্যাকনলেজ করে না। এই প্রথমে এই জিনিসগুলো বাইরে এনে, ওই যে সে পুরনো ফিগার বাইরে এনে এখন এটা প্রচার চালানো হচ্ছে মানুষের কাছে ইয়ে করার জন্য, প্রুফ করার জন্য যে না পাকিস্তান খুব আগ্রহী আমাদের সাথে সম্পর্ক ভালো করার জন্য। তো যে একটা দুর্ভাগা জাতির দুর্ভাগা সন্তান আমরা 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 পাকিস্তানের 17ই এপ্রিল যেদিন আমাদের মুজিবনগর সরকার গঠিত হয়, সেদিন পাকিস্তানকে দাওয়াত দিয়ে এনে 16ই ডিসেম্বরে যারা পরাজিত হয়েছে, সেই পরাজিত শক্তিকে বিজয়ী করার জন্য কি প্রাণান্তকর চেষ্টা। ডেটটা দেখছেন কিভাবে ফিক্স করছে, যাতে 17 এপ্রিল মানুষ ভুলে যায়, এবং পাকিস্তান নামক বস্তু নিয়ে একটা নাপাক একটা ল্যান্ড, এটাকে আমি কোনোদিন মানুষের ল্যান্ড মনে করি, একদম নাপাক একটা ল্যান্ড, বাজে জায়গা, বাজে মানুষ, সেই দেশকে আপনি খাওয়ানোর জন্য কোন দিনটা বেছে নিয়েছেন? আমাদের যেদিন আমাদের সরকারের গোড়াপত্তন হয়েছিল সেই দিনকে বেছে নেওয়া হয়েছে। এটা টার্গেটেড, এগুলো টার্গেটেড। আপনি কালচারাল জেনোসাইড বলে না, এগুলো একটা কালচারাল জেনোসাইড না, হিস্টোরিক্যাল জেনোসাইড। হিস্টোরি শেষ করে দাও। প্র্যাকটিক্যালি এগুলো মানুষকে বুঝে দাও। এগুলো ওরা মনে করতেছে বিশেষ কিছু করতে, কিন্তু মানুষের ক্রোধ, যে আপনার যেমন ক্রোধটা প্রকাশ করলেন, মানুষও কিন্তু যুদ্ধের মাঝে দেশ স্বাধীন হয়েছে, এটা
সেই মানুষটা মানে ক্রোধ তৈরি করে কিন্তু এগুলো। না ভাই, জেন জেড বলে একটা জেনারেশন আছে, এরা কিছু বোঝে না ভাই। এটা আপনি এটা বলেন না ভাই। জেন জেড নামে একটা জেনারেশন আছে, এরা কিছুই বোঝে না। ওরা আপনি আপনি শুনবেন, আমি বলবো আপনাকে কথা, বাংলাদেশে ঢাকায় এই যে 5ই আগস্টের পরে রেস্টুরেন্ট খোলা হয়েছে পাকিস্তানি খাবারের জন্য, বেলুচিস্তানের খাবারের জন্য, করাচির খাবারের জন্য, এবং সেখানে গিয়ে এই জেন জেড জেনারেশন উৎসব করে। আপনি কোথায় আছেন ভাই? আপনি কোত্থেকে বলেন যে মানুষের মনে ক্ষোভ হয়েছে? ওরা 5ই আগস্টের পরে বাংলাদেশের রেস্টুরেন্ট খোলাইছে, এবং সেই রেস্টুরেন্টের জেন জেনারেশন যে উৎসব করে তাদের পার্টি দেয়, পাকিস্তানি নলা খায়, জানেন? আমি এগুলো সব দেখি। ত্রাণের টাকা দুর্ভাগা লোকজনের জন্য, যারা দুর্ভোগে পড়েছে, যারা দুর্যোগ কবলিত, যারা তাদের বাড়িঘর ধ্বংস, তাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এই টাকাটা দিছে। এটা পাকিস্তানের কেউ দেয়নি, আন্তর্জাতিক সেই টাকাটা গোপনে চুরি করে, আমি বলবো চুরি, ঢাকা স্টেট ব্যাংক অফ পাকিস্তান থেকে লাহোর স্টেট ব্যাংক অফ পাকিস্তানে ট্রান্সফার করছে। আমি তো মনে করি এটা চুরি। এই চুরির কথা মনে করাই দিলে কিন্তু আমাদের ওই যে পাকিস্তান প্রেমীদের খুব গায়ে জ্বলে। পাকিস্তান চুরি করতে পারে না, কিন্তু চুরি যে করছে, এত বড় চুরি, এরপর আর লজ্জা আছে এদের পক্ষ নিয়ে কথা বলা? 300 মিলিয়ন করুক আর $3 করুক, বাংলাদেশের দরিদ্র মানুষের, বাংলাদেশের দুর্যোগ আক্রান্ত মানুষের টাকা ওরা চুরি করে নিয়ে গেছে। একটা চোর জাতিকে আমরা এখানে সম্মানের সাথে নাচি, ওর সাথে ইয়ে করি। এবং আমাদের 17ই এপ্রিল, যেদিন আমাদের মুজিবনগর সরকার গঠনের দিন, সেই দিন এই মিটিং গুলা করে। এবং পররাষ্ট্র একটা সচিব আসছে, সে সচিবের সাথে বৈঠক করে কে? প্রধান উপদেষ্টা। সে সচিবের সাথে বৈঠক করে কে? পররাষ্ট্র উপদেষ্টা। সচিবের সাথে মিটিং করে দেওয়া পাগল হয়ে গেছে, পাগলা কুত্তা হয়ে গেছে। আপনি তো বলেন যে বাংলাদেশের মানুষ কষ্ট, কোনো কষ্ট নাই। এই মিডিয়া কি এই কথাগুলো লিখবে যে কথাগুলো আমি বলছি? আমি তো সমস্ত তথ্য 1971 এর হিসাব অনুসারে আমি আপনাদের দিলাম। আচ্ছা, তাহলে এখানে বাংলাদেশ পাওয়ার কি আছে যে আলোচনা? বাংলাদেশ পাওয়ার কিছু নাই, তো বাংলাদেশ পদলেহন করার আছে, আর কিছু নাই। বাংলাদেশ পদলেহন করবে পাকিস্তানের, নিজেই সংকটে, তার অর্থনীতি, তার নানা কিছু, কোনটাই ভালো না, সে আমাকে কি দিবে? সে শুনেন, আরো একটা কি বলছে জানেন? আরো প্রচার চলতেছে এখন এই কথার পরে, যখন ধরেন কিছু মানুষ, ওই যে আপনি বললেন যারা সমালোচনা করছে, তাদের মুখ থামানোর জন্য কি বলছে জানেন? কি বলতেছে জানেন? বাংলাদেশে খুব প্রচারিত, বিভিন্ন পত্রিকা ছাপা হয়েছে যে পররাষ্ট্রমন্ত্রী ইসাক ধার আসলে নাকি এগুলো সমাধান হয়ে যাবে। এই জন্য ওরা এখন মুখ খুলছে না, ইসাক ধারের জন্য নাকি এগুলো রেখে দিয়েছে। দেখা যাক, রেখে দিয়েছে, ইসাক ধার এসে ঘোষণা দিবে পাকিস্তান ক্ষমা চেয়েছে। পাকিস্তান গোলমাল গুলা, বুঝছেন, গোলমাল গুলা ইয়ে হচ্ছে কিন্তু ওইখানে প্রেস টিমের মাধ্যমে, কিন্তু যেটাই হচ্ছে প্রেস টিমে তো এখন ক্ষমতায় প্রেস টিম এবং প্রধান উপদেষ্টা, অন্য কেউ তো আর ক্ষমতায় নাই, অন্য কেউ তো কথা বলছে না। এখানে তো কথা বলার কথা বিমান মন্ত্রণালয়, তাই না? যে পাকিস্তানের সাথে, এখানে তো সব প্রধান উপদেষ্টার ওই কর্মচারীরা কথা বলতেছে, ইয়েরা তো কথা বলছেন। বিমান মন্ত্রণালয় কথা বলে না, বাণিজ্য মন্ত্রণালয় কথা বলে না, আমাদের পররাষ্ট্র সচিবের মুখ দিয়ে একটু বাইর করে নিচ্ছে। কারণ আমি আরেকটা প্রচার শুনেছি যে ইসাক ধারকে নাকি লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হবে, তাকে প্রধানমন্ত্রী মর্যাদা নাকি, কারণ সে উপপ্রধানমন্ত্রী, তাকে ওই মর্যাদা দিয়ে লাল গালিচা সম্বর্ধনা দেওয়ার সম্ভাবনা আছে। আই ডোন্ট নো, আমি প্রশ্ন উঠলাম, আমি দেখতে চাই যে বাংলাদেশে এই গভর্নমেন্টটা তো স্থায়ী কোনো গভর্নমেন্ট না, অন্তর্বর্তী সরকার। এটা এই গভর্নমেন্টে এত আগ্রহ 24 ঘন্টার মধ্যে সমাধান হয়ে গেছে, 24 ঘন্টা অন্তর্বর্তীকালীন সরকার নাকি সমাধান করে দিচ্ছে।